দেখছেন রাঙা সকাল। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত রাঙা সকালে। রাঙা সকালের প্রথম ঘন্টার একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি এবং আমাদের সঙ্গে রয়েছেন রত্নগর্ভা মা অনামিকা হক লিলি। আমরা তার কাছে চলে যাচ্ছি। ম্যাম, ডাক্তার মেয়ের কথা আমরা জেনেছি, এবার একটু ব্যারিস্টার এবং ইঞ্জিনিয়ার প্রসঙ্গে আসতে চাই। আপনার দু ছেলে, তাদের সম্পর্কে আমাদের একটু বলুন। জি, আমার বড় ছেলের কথা প্রথমে বলি, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পিএইচডি কমপ্লিট করেছে। ও এখন আছে আপনার সান ফ্রান্সিসকোতে, সান হোসেতে ফিলিপস কোম্পানির ও ম্যানেজিং ডাইরেক্টর। তো এই ছেলেটি ভীষণ শান্ত, খুব ভালো গান গায় এবং বাংলাদেশ থেকে আপনার নতুন কুড়ির প্রথম যে অধিবেশনের সেই সময় উপস্থিত বক্তৃতায় সে ফার্স্ট হয়। কারণ ওই বাচনভঙ্গি, বলা, শুদ্ধ বাংলা, এগুলো হয়তো ঘরে শিখেছে, জেনেছে এবং ও ওখানে পুরস্কার 2 বার সে ওই পুরস্কার পেয়েছে। ওখানকার পুরস্কার পেয়েছে, আবার আরেকটা ওই যে মতিউর পুরস্কার, ওটাও সে 2 বার ছিনিয়ে নিয়েছে, উপস্থিত বক্তৃতা এবং প্রবন্ধ পাঠ। ও ওই রকম মেধাবী ছিল। তো ওর পড়ার পেছনের কারণ হচ্ছে কি, যে ও যখন ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করলো, সেকেন্ড স্ট্যান্ড করলো, ও বাইরে লেখালেখি শুরু করলো এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে, আমেরিকার বেশ কয়েকটা স্টেট থেকে ওর উপরে ওকে চাইলো আর কি। আচ্ছা, তো ও আবার ওই একনিষ্ঠ একটা ব্যাপার, যে প্রথম যেটা এসছে মামনি ওটাতেই যাব, প্রথমটাতেই যাব। পরে যদিও একটু অর্থ সহ পাচ্ছিল বা অমুক তমুক, কিন্তু 1 বছর পরেই কিন্তু ও আবার ওখান থেকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ যেটা বলে, ওগুলো সে পেতে শুরু করলো। এবং যার ফলে ও একটানা ডক্টরেট করে বেরিয়ে পড়লো। কারণ অনেকে হয় না যে আমি গ্রাজুয়েশন করেছি, এখন কিছুদিন কাজ করি, তারপরে এমএস করব। আচ্ছা, এমএস করে ফেলেছি, এখন ভালো অফার এসছে, করি, তারপরে করব। কিন্তু আমাদের অনুপ্রেরণায় আমরা বলেছি, বাবা দরকার নেই, পড়াশোনাটা শেষ, মানে অন্তত পিএইচডিটা করে ফেলো। শিক্ষা তো সারা জীবনই করতে হবে, কিন্তু নর্মাল ওয়েতে যেমন গ্রাজুয়েশন, এমএস এবং পিএইচডিটা কমপ্লিট করো, তারপরে তুমি সার্ভিসে যেও। এখন তো সুতরাং আমি দেখেছি পড়াতে ওরও যেমন প্রচন্ড আগ্রহ, আমাদেরও প্রচন্ড আগ্রহ। আর আমি বিশেষ ইন্টারভিউর সময় আমাকে জিজ্ঞাসা করেছিল যে, তখন তো অলরেডি 3 সন্তানের জননী, তো কলেজে জয়েন করতে যাওয়ার আগে যে আমাদের ভাইবা হচ্ছিল, তো কিভাবে সন্তানগুলো দেখতে চাও, কোশ্চেন করলে ডক্টর নীলিমা ইব্রাহিম। আমি মেয়েটাকে ডাক্তার বানাতে চাই, বড় ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছোট ছেলে ব্যারিস্টার হবে। মানে আল্লাহর কি কাজ বা কুদরত বলবো, ঠিক 3টা সেভাবেই হয়ে উঠলো পরে। তা আমার সেই ইন্টারভিউর কথা মনে পড়ে, যে আমি ইন্টারভিউ কেন বলেছিলাম আমি জানি না, হয়তো ভালো লাগানোর জন্য ওনাকে বা ইমপ্রেস করার জন্য সামথিং হতে পারে। তো ঠিক সেটাই হয়েছে। ব্যারিস্টারি পড়াটা একটা অদ্ভুত ব্যাপার। ও কিন্তু সায়েন্সের ছাত্র, ও কিন্তু এসএসসি, এইচএসসি সব সায়েন্সে কমপ্লিট করার পরে ওই যে মাঝখানে 3টা মাস ক্লাস হয় না, তখন মাথায় আসলো, ও মামনি তুমি তো চেয়েছিলে ব্যারিস্টার, তাহলে ছেড়ে দিই সায়েন্স, দেখো। তখন তো আর একদম বলতে পারি না যে না এটাই করো, দেখো কি করবে। তখন ও ওই 3 মাসের মধ্যে এ-লেভেল দিয়ে ওই লয়ের একটা বিষয়ে এবং আরো একটা বিষয় যেগুলো দরকার পড়ে, ওই দুটো বিষয়ের উপরে এ-লেভেল দিয়ে 3 মাস মধ্যে কমপ্লিট করে সে লন্ডন মানে কলেজ অফ লতে ভর্তি হয়ে গেল। স্বপ্ন পূরণ হলো, তাই না? আপা, একটু শুনি যে এই যে একটা সংগ্রাম এবং স্বপ্ন ধরে এগিয়ে চলা, তারপর পূরণও হয়ে গেল, সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সবই হলেন। সেখানে কিন্তু আমরা মনে করি আপনার যেহেতু স্বপ্ন, দায়িত্বটাই আপনারই ছিল। আজকে টেলিভিশন সেটের সামনে অসংখ্য মা বসে আছেন, যারা হয়তো ছোট ছোট সন্তানকে নিয়েও অনেক স্বপ্ন দেখেন। যদি বলি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা যদি তাদের সন্তানকে স্বপ্ন পূরণের শেষ ভাগে দেখতে চায়, কি করবে? তাদেরকে কি বলবো? জি, তাদেরকে বলবো যে আগুনের পরশমণি জ্বালাও প্রাণে, আর ধৈর্য ধরতে বলবো। সময়, ধৈর্য এবং একটা মায়ের অসীম সাহস, এগুলো খুব দরকার আছে। অসীম সাহস খুব দরকার। কারণ আমি ওকে তৈরি করব,
তো আমার নিজের কিছু হয়তো আমি কি করব যে আমার নিজের স্বার্থটা কিছু বাদ যাবে, এরকম তো অনেক হয়েছে। আমি ছায়ানটের ছাত্রী ছিলাম, ওটা ছাড়তে হয়েছে। জি, আমি অনেক কিছুই করতে চেয়েছি, বাদ গেছে, কিন্তু লেখাটা ধরে রেখেছি আর বাচ্চাগুলো মানুষ করা ধরে রেখেছি। এবং একটা মোটো থাকতে হবে, সব মায়েরই একটা ধৈর্যশীলতা এবং একটা পরিচ্ছন্ন জীবন তাদেরকে দেওয়ার জন্য পারিবারিক বন্ধনটা অটুট রাখা, ঘর সংসারে ওদের সামনে কোনো কটু বাক্য না করা। আমাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হতেই পারে, কাজের মেয়ের জন্য আমি একটু শাসন করতেই পারি বা আমাকেও অনেকে শাসন করতেই পারে, কিন্তু আমরা কখনো ওদের সামনে আমাদের নিজের ম্লান এবং মলিন মুখটা যেন না দেখাই। আমাদের উষ্ণতাটা যেন, রাগটা যেন ওদের সামনে বায়াস্ট হয়ে কখনো ধরা না পড়ে যে মা একটা ধৈর্য নাই, মা যেন একটা মেজাজি মেয়ে, বা মা যেন একটা অহংকারী। এই ধরনের অনুভব যেন ওদের মধ্যে না ঢুকতে পারে। মানে ওদের শিশুকালটা মাটির মতো একটা নরম কাদা মাটির জিনিস, ঠিক গড়ে তুলবো কিন্তু আমি মা। আমি যেভাবে আকৃতি দিব, গড়ন দিব, সেভাবেই সে গড়ে উঠবে। বাইরের পরিবেশ প্রতিবেশে আমার ছোট ছেলে যেমন ঢাকায় কুট্টির মতন করে দিব্যি কথা বলে যায়, স্কুলের থেকে শিখে ফেলেছে, কিন্তু তারপরেও আবার এই প্রমিত উচ্চারণের কথা আমরা যেটা বলে থাকি ওটাও কিন্তু সে বলে। তার মানে হয়েছে কি যে ও বন্ধুর সাথে একরকম কিন্তু ঘরে একরকম। তো আমরা চাচ্ছি যে সকল মায়েরাই ওদের দুষ্টামিগুলো মেনে নিন, কিন্তু আবার নিজের ঘরে যেটি আপনার তৈরি করার ইচ্ছে আছে শাসন করে এবং আদরে শাসন, মেধা এবং মননের বিকাশটা যেন ঠিক মতো হয়। আপনি 3 জন সন্তানের মা, আমি বরং ব্যাপারটাকে অন্যভাবে দেখি, আপনি শত শত সন্তানের মা, কারণ শত শত সন্তান আপনার স্টুডেন্ট এবং তাদেরকে আপনি পড়ান। তাদের কথাগুলো আপনার কাছ থেকে জানতে চাই। ও গড, ওরা তো আমার মানে কি বলবো, আমার জানের জান আর কি। যখনই আমি সেই জগন্নাথ কলেজে জয়েন করেছিলাম 74 সালে, প্রথম বিসিএস যখন আমরা দিলাম, স্বাধীনতার পর ভীষণ একটা সময় গেল, শূন্য সময়, কোনো পরীক্ষা হয়নি, আমরা পাশ করে বসে আছি, যেতে পারছি না। প্রথম বিসিএস দিয়ে আমরা যখন গেলাম, ছাত্রদের দেখলাম যে আমাদের চেয়ে বড় বড় ছাত্ররাও আছে, জগন্নাথ কলেজে জয়েন করি। কিন্তু কেমন একটা মাতৃত্ব বোধ, কেমন একটা ভালো লাগা ছাত্র দেখলেই। আর এখন কি বড় পাওয়াটা জানেন, যেখানেই যাই দেশ বিদেশ সর্বত্র ছাত্র আছে। সালাম আলাইকুম ম্যাডাম, ম্যাডাম সালাম আলাইকুম। আমি তো হাজার হাজার ছেলে পেলে মনে রাখবো না, কিন্তু ও কিন্তু আমাদের মনে রাখে, একজন শিক্ষককে তারা মনে রাখে। ওইটুকুই আমাদের ভীষণ প্রাপ্তি, অনেক বড় পাওয়া, অনেক বেশি ভালো লাগে। এবং জানের জান এত সুইট করে বলছিলেন আপা, আসলে সত্যি সত্যি মনটা ভরে গেল যে প্রিয় শিক্ষকরা যখন এভাবে করে সম্বোধন করেন। আপা, এই যে প্রাপ্তির কথা বললেন যে তাদের কেমন আছেন এই কথা বলছেন, সেটাই প্রাপ্তি। সেখানে একটু জুড়ে দিতে চাই, রত্নগর্ভা মা, চারটিখানি কথা নয়, বাংলাদেশের এত কোটি কোটি মায়ের মাঝে একজন রত্নগর্ভা মা হওয়া, এই অনুভূতিটা কেমন লেগেছিল যখন আপনার হাতে পদকটি চলে এলো? প্রথমে আমি বলবো যে এই প্রতিষ্ঠানটা যারা এই উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা নেওয়াতে হয়েছে কি, ভবিষ্যতের মায়েরা, আপনি আগে যে প্রশ্নটা করলেন, ভবিষ্যতে মায়েরা ইন্সপায়ার্ড হবে, তাই না, যে তারাও গড়ে তুলতে চাইবে। তো পুরস্কার পাওয়া, যে কোনো পুরস্কার পাওয়ার ভিতরে একটা ভীষণ রকমের ভালো লাগা যেমন কাজ করে, আবার ভীষণ রকমের একটা কম্পনও আসে, চ্যালেঞ্জ আসে। সর্বনাশ, এত বড় বাঁধনে বেঁধে ফেললো, পরে যেন আমার স্খলন না হয়। প্রথম লেখার জন্য যে পুরস্কার পেয়েছিলাম তখন মনে হচ্ছে এরপরে যেন এর থেকে খারাপ আমি আর না লিখি, যেন লেখাটা চালিয়ে যেতে পারি। ওই রকম এই মায়ের এইটা যে পেলাম, এরপরে যদি আমি দেখি যে আমার ছেলে ওই সেই বৃদ্ধাশ্রমে থাকা মায়ের মতন ওই 6 মাসে বছরে একবার একটা কার্ড পেলেই খুশি হয়ে যাচ্ছে, আমার ছেলে কার্ড দিয়েছে, এইটুকু অনুভব যেন কখনো পেতে না হয়। এবং আমাদের কোনো মায়ের ঘরে যেন এরকম জিনিসটা না আসে। আমাদের বাঙালি মায়েদের মধ্যে আমাদের যে কৃষ্টি, যে সভ্যতা, যে কালচার, যে অটুট বন্ধন আছে। উনি প্রথমেই যে বললেন দেশ এবং মা, এগুলো যে কত আত্মীয়।